ইউরোপের কেন্দ্রস্থলে এমন এক দেশ যা শুধু মানচিত্রে নয়, বিশ্ব ইতিহাসের প্রতিটি পাতায় তার ছাপ রেখে গেছে। সেটা শিল্পকলাতেই হোক বা গণতন্ত্রের ধ্বনিতেই হোক। স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব, এই স্লোগান শুধু ফ্রান্সের নয়, বরং সারা বিশ্বের অনুপ্রেরণা। আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম এবং বিশ্বখ্যাত ফরাসি রন্ধন প্রণালীর জন্মভূমি, এই দেশটি বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী দেশ। আজকের ভিডিওতে আমরা ফ্রান্সের সেই সব গৌরবময় দিকগুলোই তুলে ধরব, যা ফ্রান্সকে শুধুমাত্র একটি দেশ নয়, বরং একটি বিশ্বজনীন আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছে। দেশটির সরকারি নাম হল ফরাসি প্রজাতন্ত্র বা ফ্রেঞ্চ রিপাবলিক। ফ্রান্স নামটি এসেছে জার্মানিক উপজাতি ফ্রাঙ্ক থেকে, যার অর্থ মুক্ত মানুষ বা স্বাধীন মানুষ। ফ্রান্সের প্রতীক হল ম্যারিয়ান। বিপ্লবের সময় থেকে গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহৃত এক নারী মূর্তি। আর দেশটির জাতীয় নীতিবাক্য হল স্বাধীনতা, সমতা আর ভ্রাতৃত্ব, যা ফরাসি বিপ্লবের আদর্শকে তুলে ধরে। ফ্রান্সের পরিচয় বহন করা অন্যতম স্থাপত্য আইফেল টাওয়ার, যা 1889 থেকে 1930 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল এবং এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ফেইড মনুমেন্ট হিসেবে পরিচিত। অন্যদিকে ফ্রান্সের অন্যতম প্রতীক লুভর মিউজিয়াম হল বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম। তবে বিশ্বজুড়ে ফ্রান্সের এই প্রভাব এবং গৌরব শুধু প্রতীক আর ইতিহাসে সীমাবদ্ধ নয়। এর ভৌগোলিক অবস্থান একে দিয়েছে এক অনন্য সুবিধা, যা ইউরোপের সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে এর ভূমিকাকে আরও সুদৃঢ় করেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মানচিত্রে ফ্রান্স ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। ফ্রান্স পশ্চিম ইউরোপের একটি দেশ। এর সীমানা ক্ষেত্রটি প্রায় 6,43,801 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা পোল্যান্ডের প্রায় দ্বিগুণ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৃহত্তম। এর জটিল ভৌগোলিক আয়তন একে উত্তর আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর এবং পশ্চিম ইউরোপের অন্যান্য প্রধান অর্থনৈতিক অঞ্চলের সাথে যুক্ত করেছে। ফ্রান্সের সীমান্ত রয়েছে বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি এবং স্পেনের সাথে। এই অবস্থানই ফ্রান্সকে বহু শতাব্দী ধরে ইউরোপীয় সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্রে পরিণত করেছে। ফ্রান্সের নাগরিকরা ফরাসি নামে পরিচিত। 2024 সালের হিসেব অনুযায়ী দেশটিতে প্রায় 6,61,00,000 মানুষের বসবাস। জনসংখ্যার দিক থেকে এটি জার্মানির পর ইউরোপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। ফ্রান্সের সরকারি ভাষা হলো ফরাসি। এটি কেবল ফ্রান্সের নয়, বরং বিশ্বের 29টি দেশের সরকারি ভাষা এবং জাতিসংঘের 6টি অফিসিয়াল ভাষার মধ্যে অন্যতম। ফ্রেঞ্চ ভাষাকে প্রায়শই বিশ্বের সবচেয়ে রোমান্টিক ভাষা হিসেবে বিবেচনা করা হয়। ফ্রান্সের আন্তর্জাতিক ডায়ালিং কোড হল +33। পোল্যান্ডের মহাদেশীয় জলবায়ুর বিপরীতে ফ্রান্সের জলবায়ু বেশ বৈচিত্র্যময়। উত্তরে সামুদ্রিক, দক্ষিণে ভূমধ্যসাগরীয় এবং কেন্দ্রে মহাদেশীয় প্রভাব রয়েছে। দক্ষিণ ফ্রান্সের কোট ডি আজুর বা ফরাসি রিভিয়েরা তার রোদ ঝলমলে সৈকত এবং বিলাসবহুল জীবনযাত্রার জন্য বিশ্বখ্যাত। ফ্রান্সের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মন্ট ব্লাঞ্চ আল্পস পর্বতমালার অংশ, যা এটিকে শীতকালীন খেলাধুলার জন্য একটি প্রধান গন্তব্য করে তুলেছে। ফ্রান্সে মোট 51টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যা সংখ্যায় বিশ্বের দ্বিতীয় স্থানে, যাদের মধ্যে নটরডেম সৈকত ফ্রান্সের ভিনাইল সাগরের কাছাকাছি একটি বিখ্যাত স্থান। ফ্রান্সের এই
প্রাকৃতিক বৈচিত্র্য এবং কৌশলগত অবস্থানে কেবল তার পরিচিতি নয়, এর আসল ক্ষমতা নিহিত রয়েছে এর দৃঢ় রাজনৈতিক ভিত্তি ও ঐতিহাসিক বিপ্লবে, যা এটিকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। এবার আমরা চোখ রাখব ফ্রান্সের প্রশাসনিক কাঠামো এবং গণতন্ত্রের জন্মকথায়। পোল্যান্ড ও নরওয়ের মতো ফ্রান্সও একটি স্থিতিশীল গণতন্ত্র, তবে এর কাঠামো কিছুটা ভিন্ন। এটি একটি আধা রাষ্ট্রশাসিত প্রজাতন্ত্র বা সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। এখানে একজন শক্তিশালী রাষ্ট্রপতি থাকেন, যিনি এই দেশের প্রধান এবং বৈদেশিক নীতিতে প্রধান ভূমিকা পালন করেন। আবার একজন প্রধানমন্ত্রী থাকেন, যিনি সরকার প্রধান এবং অভ্যন্তরীণ প্রশাসনে নেতৃত্ব দেন। ফ্রান্স ইউরোপের অন্যতম কেন্দ্র, যেখানে ধর্মনিরপেক্ষতা অত্যন্ত কঠোরভাবে পালিত হয়। এই নীতি অনুযায়ী রাষ্ট্র এবং চার্চের মধ্যে স্পষ্ট বিভাজন রাখা হয়, যা দেশের সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং সমতা নিশ্চিত করে। গণতন্ত্র ও আধুনিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ফ্রান্সের সবচেয়ে বড় অবদান হল 1789 সালের ফরাসি বিপ্লব। এই বিপ্লব শুধু রাজতন্ত্রের পতন ঘটায়নি, বরং সারা বিশ্বে মানবিকতার, গণতন্ত্র এবং জাতীয়তাবাদের ধারণা ছড়িয়ে দিতে সাহায্য করে। এটি ছিল স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব নীতির জন্মস্থান। এই বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ এবং রাজতন্ত্রের প্রতীক বাস্তিলের পতন, যা এখন বাস্তিল উৎসব নামে পরিচিত। রোমান গাল থেকে নেপোলিয়নের বিজয় গাথা এবং আধুনিক ইউরোপীয় ইউনিয়নে তার কেন্দ্রীয় ভূমিকা। ফ্রান্সের ইতিহাস যেন এক বিশাল ক্যানভাস। আসুন ইতিহাসের সেই পথে হেঁটে আসি। ফ্রান্সের ইতিহাস সুদূর অতীত থেকে শুরু। প্রায় 10,000 বছর আগে থেকে ফ্রান্সে মানুষের বসবাস ছিল। রোমান সাম্রাজ্যের যুগে এটি গাল নামে পরিচিত ছিল। এর আসল উত্থান ঘটে মধ্যযুগে। ফ্রান্স রাজবংশের শাসনের মাধ্যমে আধুনিক ফ্রান্সের ভিত্তি স্থাপন হয়। এরপর আসে তার স্বর্ণযুগ, যখন ফ্রান্স ইউরোপীয় শিল্প, স্থাপত্য ও কূটনীতির কেন্দ্র ছিল। ফরাসি ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হলেন নেপোলিয়ন বোনাপার্ট, যিনি ফরাসি বিপ্লবের পর ইউরোপ জুড়ে ফ্রান্সের প্রভাব বিস্তার করেন। তার পতন ঘটে 1815 সালে ওয়াটারলু যুদ্ধের মাধ্যমে। তার প্রণীত নেপোলিয়নিক কোড আধুনিক আইনের ভিত্তি স্থাপন করে। ব্রিটিশ সাম্রাজ্যের পরে ফ্রান্সের ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম উপনিবেশিক সাম্রাজ্য। দুই বিশ্বযুদ্ধে ফ্রান্স অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও দ্রুতই নিজেদের বিশ্বশক্তি হিসাবে পুনরুদ্ধার করে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা সদস্য হিসেবে জার্মানির সাথে ফ্রান্সের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি দেশের মধ্যে সহযোগিতা ইউরোপের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি। উল্লেখ্য, ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের মধ্যে অন্যতম এবং তার ভেটো ক্ষমতা রয়েছে। সামরিক শক্তি, সাম্রাজ্য বা রাজনীতি এইসবের বাইরেও ফ্রান্সের একটি বড় পরিচয় আছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বকে মুগ্ধ করে চলেছে। আমরা এবার ঘুরে আসব ফ্রান্সের ভাষা, শিল্পকলা এবং ফ্যাশনের সেই মনোমুগ্ধকর জগৎ থেকে। ফরাসি কেবল একটি ভাষা নয়, এটি সংস্কৃতি, প্রেম এবং শিল্পের ভাষা হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। ইতালির মতো ফরাসিরা তাদের ভাষার শুদ্ধতা এবং সংস্কৃতি নিয়ে অত্যন্ত গর্বিত। প্যারিস আলোর শহর এবং প্রেমের শহর হিসেবেও বিশ্বখ্যাত। ফরাসি শিষ্টাচার আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং বহু কূটনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এর প্রভাব দেখা যায়। ফ্রান্স হল শিল্পকলার বিশ্ব রাজধানী। লুভর মিউজিয়াম, ভার্সাই প্যালেস এবং অসংখ্য শিল্পীর জন্মভূমি এটি। ক্লদ মনে, পল সেজান, পাবলো পিকাসো সহ বিশ্বখ্যাত শিল্পীদের
কেন্দ্র ছিল প্যারিস। সাহিত্যিকদের মধ্যে ভিক্টর হুগো এবং আলবের কামুয়ের মতো নোবেল বিজয়ীরা ফরাসি সাহিত্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। ফ্রান্সে মোট 15 জন সাহিত্যিক নোবেল পুরস্কার পেয়েছেন, যা বিশ্বের সবচেয়ে বেশি। প্যারিস হলো বিশ্বের ফ্যাশনের রাজধানী। শ্যানেল, ডিওর, লুইস ভিটনের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর জন্মস্থান প্যারিস। ফরাসি পারফিউম এবং বিলাসবহুল সামগ্রী শিল্প বিশ্ব অর্থনীতিতে একটি বিশাল প্রভাব ফেলে। এছাড়া কান চলচ্চিত্র উৎসব এবং নিস কার্নিভাল ফ্রান্সের সাংস্কৃতিক ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণ। ফ্রান্সের এই শৈল্পিক এবং সাংস্কৃতিক খ্যাতি এর অর্থনীতিকে করেছে আরও শক্তিশালী। জিডিপির আকার থেকে শুরু করে পর্যটন, পারমাণবিক শক্তি এবং উচ্চ প্রযুক্তি শিল্পে ফ্রান্স আজ ইউরোপের অন্যতম প্রধান চালিকা শক্তি। চলুন ফ্রান্সের অর্থনৈতিক চালচিত্রের দিকে দৃষ্টি ফেরানো যাক। ফ্রান্স হল ইউরোপের তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতির দেশ। জিডিপির আকার বিবেচনায় এটি ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী স্তম্ভ। নরওয়ের তেল নির্ভর অর্থনীতির বিপরীতে ফ্রান্সের অর্থনীতি বহুমুখী। ফ্রান্সের সরকারি মুদ্রা হল ইউরো, যা ইউরোপীয় ইউনিয়নে তার কেন্দ্রীয় ভূমিকাকে আরও শক্তিশালী করেছে। ফ্রান্সের অর্থনীতিতে 3টি খাত প্রধান ভূমিকা রাখে। প্রথমত, পর্যটন। ফ্রান্স হল বিশ্বের সবচেয়ে বেশি বিদেশি দর্শনার্থীদের ভ্রমণ আকর্ষণকারী দেশ। প্রতি বছর প্রায় 9 কোটিরও বেশি পর্যটক ফ্রান্সে আসেন, যা অর্থনীতির এক বিশাল অংশ। দ্বিতীয়ত, বিলাসদ্রব্য এবং কৃষি। ফ্রান্স তার বিলাসদ্রব্য, ওয়াইন এবং পনির উৎপাদনে বিশ্বখ্যাত। ফ্রান্স ওয়াইন উৎপাদনে প্রথম স্থানে রয়েছে এবং ইউরোপের অন্যতম প্রধান কৃষি শক্তি হল ফ্রান্স। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ খাতটি হল উচ্চ প্রযুক্তি ও মহাকাশ। ফ্রান্স বিমান নির্মাণ শিল্পে এবং মহাকাশ প্রযুক্তিতে বিশ্বজুড়ে এক গুরুত্বপূর্ণ নেতা। ফ্রান্স বিশ্বের অন্যতম প্রধান পারমাণবিক শক্তিধর দেশ এবং এর 70% বিদ্যুৎ পারমাণবিক শক্তি থেকে আসে। ফ্রান্সের উচ্চগতি টিজিভি রেল নেটওয়ার্ক ইউরোপের অন্যতম উন্নত যোগাযোগ ব্যবস্থা। পোল্যান্ডের তুলনায় ফ্রান্সের জীবনযাত্রার ব্যয় এবং গড় বেতন দুটোই বেশি। এখানে উচ্চ করের হার থাকা সত্ত্বেও এটি নাগরিকদের জন্য উচ্চমানের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা নিশ্চিত করে। অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জীবনযাত্রার উচ্চমানের পাশাপাশি ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা ও জ্ঞান বিজ্ঞানে তার অবদানও বিশ্বজুড়ে প্রশংসিত। সোরবন ইউনিভার্সিটি থেকে শুরু করে ম্যারি কুরি এবং লুই পাস্তুর আবিষ্কার পর্যন্ত ফ্রান্স যেন জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছে দিকে দিকে। পোল্যান্ডের জাগেলনিয়ান ইউনিভার্সিটি এবং ফ্রান্সের সোরবন ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো মধ্যযুগ থেকে ইউরোপীয় জ্ঞানের কেন্দ্র ছিল। ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলো শিল্পকলা, মানবিকতা এবং বিজ্ঞানের জন্য বিশ্বব্যাপী পরিচিত। ফ্রান্সের প্রাপ্তবয়স্কদের মধ্যে শিক্ষার হার প্রায় 93% এবং 3 থেকে 16 বছর বয়সীদের শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক। ফ্রান্সের লুই ব্রেইল দৃষ্টিহীনদের জন্য ব্রেইল শিক্ষা পদ্ধতি আবিষ্কার করেন, যা দৃষ্টিহীনদের জন্য ছিল একটি যুগান্তকারী আবিষ্কার। ফ্রান্স বিশ্বকে দিয়েছে এমন সব বিজ্ঞানী এবং চিন্তাবিদ যাদের অবদান মানবজাতির অগ্রগতিতে অপরিহার্য। হয়তো তাই ফ্রান্সে প্রায় 74 জন মানুষ তাদের অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। ফ্রান্সের বিখ্যাত মানুষদের মধ্যে অন্যতম হলেন লুই পাস্তুর, আধুনিক অণুজীব বিজ্ঞানের জনক, যিনি পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন এবং র্যাবিস রোগের ভ্যাকসিন তৈরি করেন। ফ্রান্সের আরেকজন বিখ্যাত মানুষ ম্যারি কুরি, যদিও পোলিশ বংশোদ্ভূত, কিন্তু তিনি ফ্রান্সে তার কাজ সম্পন্ন করেন এবং সোরবন ইউনিভার্সিটির প্রথম মহিলা অধ্যাপক ছিলেন তিনি। সর্বশেষ রেনে দেকার্ত, আধুনিক দর্শনের অন্যতম ভিত্তি স্থাপনকারী। জ্ঞান বিজ্ঞান থেকে
এবার নজর ফেরানো যাক ফ্রান্সের প্রাত্যহিক জীবনের দিকে, যেখানে শিল্প আর সুস্বাদু খাবার মিলে তৈরি করেছে এক অনন্য জীবনযাত্রা। ফরাসি রন্ধন প্রণালী, বিশ্বখ্যাত খেলাধুলা এবং ধর্মনিরপেক্ষ সমাজ, এই সবই ফ্রান্সকে করে তুলেছে বৈচিত্র্যময়। ফরাসি রন্ধন প্রণালী বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। ইতালির পিৎজার মতো নয়, ফরাসি খাবার তার সূক্ষ্মতা এবং উপাদানের গুণমানের উপর জোর দেয়। এখানকার প্রধান খাবারগুলোর মধ্যে রয়েছে ক্রোসান্ট, এক ধরনের সুস্বাদু ফরাসি পেস্ট্রি, ব্যাগুয়েট, ঐতিহ্যবাহী ফরাসি রুটি এবং বিভিন্ন ধরনের ফরাসি পনির। এছাড়া ফোয়াগ্রা ফ্রান্সের একটি বিশ্বখ্যাত এবং মূল্যবান খাবার। পোল্যান্ড এবং ইতালির মতো ফ্রান্সেও ফুটবল হলো সবচেয়ে জনপ্রিয় খেলা। তাদের জাতীয় দল 2বার ফুটবল বিশ্বকাপ জিতেছে। এছাড়া টেনিস এবং বিশ্বখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর দে ফ্রান্সের জন্য দেশটি সুপরিচিত। ফ্রান্সের সরকারিভাবে ঘোষিত কোনো জাতীয় খেলা নেই, তবে ফুটবলই সবচেয়ে বেশি জনপ্রিয়। ফ্রান্স প্রধানত রোমান ক্যাথলিক প্রধান দেশ, তবে দেশের ধর্মনিরপেক্ষতা নীতির কারণে ধর্ম এখানে ব্যক্তিগত বিষয় এবং রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় প্রভাব খুবই কম। খাদ্য, সংস্কৃতি আর খেলাধুলা সবকিছু মিলিয়ে ফ্রান্স সত্যিই এক অসাধারণ গন্তব্য। কিন্তু ফ্রান্সের সবচেয়ে বড় আকর্ষণ তার শহর এবং ঐতিহাসিক স্থানগুলো, যা প্রতি বছর কোটি কোটি পর্যটকদের মুগ্ধ করে। আসুন শেষ পর্বে আমরা ফ্রান্সের সেই প্রধান ভ্রমণ গন্তব্যগুলি এবং প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। ফ্রান্স শুধুমাত্র ফ্যাশনের জন্য নয়, এটি ইতিহাসের এক জীবন্ত জাদুঘর। ফ্রান্সের প্যারিসকে বলা হয় আলোর শহর। এছাড়া আইফেল টাওয়ার, আর্ক ডি ট্রায়োম্ফ, লুভর এবং সিন নদীর তীরে অবস্থিত এই শহর বিশ্বের সবচেয়ে রোমান্টিক এবং শৈল্পিক শহর। আর ভার্সাই ক্যাসেল ফরাসি রাজতন্ত্রের গৌরবময় প্রতীক। এর বিশাল বাগান এবং আয়নার হল বিশ্ববিখ্যাত। মাউন্ট সেন্ট মিশেল উত্তর পশ্চিম ফ্রান্সের একটি দ্বীপ শহর, যেখানে মধ্যযুগীয় অ্যাবে এবং দুর্গ রয়েছে। জোয়ার ভাটার কারণে এটি কখনো দ্বীপ আবার কখনো স্থলভাগের সাথে যুক্ত হয়ে যায়। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নটরডেম ক্যাথেড্রাল, এটি প্যারিসের মধ্যযুগীয় এক বিখ্যাত ক্যাথলিক ক্যাথেড্রাল, যা স্থাপত্যের জন্য বিখ্যাত। ফরাসি রিভেইরা, মার্সেই, নিস, ক্যানস এবং মোনাকোকে সংযুক্তকারী ভূমধ্য সাগরের উপকূলবর্তী অঞ্চল, যা তার বিলাসবহুল জীবনযাত্রা এবং চলচ্চিত্র উৎসবের জন্য বিখ্যাত। পোল্যান্ড বা নরওয়ের তুলনায় ফ্রান্সে বাংলাদেশি অভিবাসী এবং ছাত্রের সংখ্যা বেশি। প্যারিস এবং এর আশেপাশে কাজের সুযোগ, বিশেষ করে রেস্তোরাঁ, লজিস্টিক্স এবং স্টুডেন্ট ভিসায় কাজের সুযোগ রয়েছে। যদিও জীবনযাত্রার ব্যয় বেশি, তবে শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মান এটিকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। এখানে গড় মাসিক বেতন প্রায় 1500 ইউরো থেকে 2500 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,76,000 থেকে 2,94,000 টাকা পর্যন্ত হতে পারে। এর পরিমাণ দক্ষ কর্মীদের জন্য আরও অনেক বেশি। ফ্রান্সের এইসব তথ্য আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করেছে। এবার শেষ করার পালা। ফ্রান্স, যা সভ্যতাকে শিখিয়েছে স্বাধীনতা, পৃথিবীকে দিয়েছে শিল্পকলা এবং সংস্কৃতিকে দিয়েছে অমরত্ব। তার বিপ্লব, তার ফ্যাশন, তার রন্ধন প্রণালী সব কিছুই এটিকে একটি অনন্য বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফ্রান্সের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? তার ইতিহাস,
নাকি তার আধুনিক জীবনযাত্রা? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে ইউরোপের পরবর্তী কোনো নতুন গন্তব্যে।